কোথায় যাব? জঙ্গলে। আমি এসে গেছি। আমি বাড়ি যাব। নিমি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, শুয়ে পড়েছে। আরে হিরাল, তোমায় খুব ডিস্টার্ব লাগছে। কি বলবো, 24 ঘন্টা হয়ে গেল আয়শা গেছে, না তোর ফোন লাগছে না ও ফোন করেছে। আমার না খুব টেনশন হচ্ছে, জানি না কোনো বিপদে না পড়ে যায় ও। দেখো হিরাল, এখনো বড় হয়ে গেছে। আমার মনে হয় তুমি ওর মায়ের মতো রিয়াক্ট করছো। নিজের প্রবলেম নিজে সলভ করতে পারবে ও, ছোট বাচ্চা নয় ও। রোহান, এরকম কিভাবে বলতে পারো? ছোট বোন ও আমার। আমি ওর জন্য টেনশন করব না তো আর কে করবে? আর ওর আমাকে ছাড়া আর কে আছে এই দুনিয়াতে? হ্যালো হ্যালো, আপনি কি হিরাল বলছেন? হ্যাঁ, আমি হিরল বলছি। আপনি কে? আমি মানিক। আমি আয়েশার সাথে কাজ করি। এখানে একটা বড় প্রবলেম হয়ে গেছে। প্রবলেম? আয়শার সাথে কি হয়েছে? দেখুন, ও জঙ্গলে কোথাও হারিয়ে গেছে। ওকে খুঁজেও পাচ্ছি না আর ফোনেও পাচ্ছি না। আর আমাদের ভয় হচ্ছে যে ওর কিছু হয়ে যায়নি তো। স্যার, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ভেতরে আমাদের জন্য ওয়েট করছে, আর আয়েশার ক্রু মেম্বাররাও অন দ্য ওয়ে। কিন্তু আপনারা এটা তো নিশ্চয়ই জানেন যে ওই লাশটা আয়শারই নাকি অন্য কারোর। আমি একটা জিনিস বলতে পারি, ও না স্কাই ব্লু কালারের টি শার্ট পরেছিল আর ব্ল্যাক কালারের কার্গো পরেছিল আর হাই পনিও পরেছিল। ওর জামা হাফ ডেড বডির সাথে ম্যাচ করছে কিনা এটা তো বলুন। ও, আপনি সেই অফিসার? ইয়েস স্যার। প্রশান্ত? আরে এই তো প্রশান্ত। এক মিনিট, আপনারা কে? আর ওকে কি করে চিনলেন? স্যার, আমি মানিক, আর আমরা সবাই আয়েশার সাথে কাজ করি। আরে প্রশান্ত আমাদের গাইড। আয়েশা এনাকে লোকেশন খোঁজার জন্য বলেছিল, আর যখন আয়েশা হারিয়ে গেল তখন এই ওকে খুঁজতে গেছিল। এর এরকম অবস্থা, তাহলে আয়শা কিরকম অবস্থায় আছে? না না না, না আয়শার কিছু হয়নি, আমি বলছি তো, ট্রাস্ট মি। স্যার প্লিজ প্লিজ আমার বোনকে খুঁজে বাঁচিয়ে নিন স্যার, প্লিজ স্যার, প্লিজ বাঁচিয়ে নিন। দেখো, তোমার বোনকে নিশ্চয়ই আমরা বাঁচাবো। আপনি ওনাকে একটু সাইডে নিয়ে যান। স্যার, এই বডিটা আজ সকালেই আমরা পেয়েছি। এ আমাদের গাইড বাহাদুর, এই বডিটাকে প্রথম দেখেছে। এই প্রশান্ত কি একা গিয়েছিল আয়েশাকে খোঁজার জন্য? হ্যাঁ স্যার, কারণ ও জঙ্গলের সমস্ত রাস্তা চিনত। যত ভালো করেই চিনুক না কেন, রাতের অন্ধকারে ঘন জঙ্গলে বিনা পারমিশনে বিনা গাইডে রাতে ঘোরাফেরা নিজে থেকে মৃত্যুকে ডেকে আনা, তোমরা খুব বড় ভুল করেছো। এই বডিটা এইভাবে পেয়েছি, জানি না দ্বিতীয়টা কি অবস্থায় পাবো। অফিসার, আচ্ছা এটা বলো যে এখানে কোনো হিংস্র জানোয়ার আছে? এরকম কোনো হিংস্র জন্তু নেই। ঘন জঙ্গল, হারিয়ে যাওয়ার ভয় আছে। কোনো জন্তু জানোয়ারের আঁচড় তো মনে হচ্ছে না, কিন্তু এটা ছুরির আঘাত বলে মনে হচ্ছে। একে ছুরি দিয়ে খুন করা হয়েছে।
স্যার হ্যাঁ পূরবী, স্যার এই ক্যামেরাটা পেয়েছি এখানে। এটা তো আয়শার ক্যামেরা। হ্যাঁ স্যার, এটা আয়েশা 3 দিন আগে কিনেছিল। এটা চালিয়ে একবার দেখো তো। স্যার এটা অনই হচ্ছে না। কেন? এটার ব্যাটারি ডাউন স্যার, আর আমাদের কাছে ডিভাইসও নেই এটা চিপ ইনসার্ট করার জন্য। ও মাই গড। আপনারা এইসব শেষ করুন, এগুলো পরে করবেন। আগে আমার বোনকে খুঁজুন। আপনারা বুঝছেন না কেন? হারিয়ে গেছে। আমরা খুঁজবো। অনেক বড় জঙ্গল ম্যাডাম, কমসে কম 2 দিন লাগবে পুরো জঙ্গল খুঁজতে। হ্যাঁ স্যার, সূর্যাস্ত হওয়ার পর আমরা কিচ্ছু করতে পারবো না। আপনারা সার্চিং শুরু করে দিন, বাহাদুর আপনাদের নিয়ে যাবে। স্যার স্যার আমরা জঙ্গলের অনেক ভেতরে চলে এসেছি স্যার। স্যার এখানে কেউ আসা যাওয়া করে না স্যার। স্যার এক কাজ করি, আমরা ফিরে যাই, না হলে অন্ধকার নেমে আসবে। এখন তো অনেক আলো আছে, অন্ধকার হয়েছে কোথায়? স্যার ফিরতেও তো অনেকটা সময় লাগবে না স্যার? তো ওই হিসাবেই বললাম, এত দূর স্যার কেউ আসেই না। স্যার এখানে কিচ্ছু পাবেন না। আরে ভাই, যখন এত দূর চলে এসেছে একটু দেখে নি না ভাই। চলো চলো। আচ্ছা আচ্ছা। তোমরা এই জঙ্গলে ফিল্মের শুটিং করতে এসেছিলে, আর শুধুমাত্র আয়েশাই নিখোঁজ হলো, আর তোমরা ওকে খোঁজার চেষ্টাই করনি। স্যার আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আর এখানে ওয়েব সিরিজ শুট করার আইডিয়া আয়েশারই ছিল। স্যার আমরা ওকে আনিনি, ও আমাদের এনেছিল লোকেশন দেখাতে। হ্যাঁ স্যার, এই প্রশান্ত গাইড আয়েশার পরিচিত ছিল, আর এ কাছেই থাকতো আর জঙ্গলটাকে ভালো করে চিনতো। আর আমরা তো রাত্রিরে থাকার পর সকালে বেরিয়ে পড়তাম, সবকিছুই ঠিকঠাক চলছিল, লোকেশনও পেয়ে গেছিলাম। আর এরপর আমরা টেন্টের বাইরে আগুন জ্বালিয়ে খাবার বানাচ্ছিলাম। কটার সময়ের ঘটনা এটা? 5টা-6টা নাগাদ। আর তখনই হঠাৎ আয়েশা নিজের ক্যামেরা নিল আর জঙ্গলের দিকে যেতে লাগলো। জঙ্গলের দিকে যাচ্ছিল কেন? ও বলেছিল যে ও আশেপাশের একটুখানি ভিডিও করে হিরণকে পাঠিয়ে দেবে, আর এটাও বলেছিল আশেপাশেই থাকবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। তারপর অনেকক্ষণ পর্যন্ত যখন ও এলো না, তখন আমাদের মনে হলো যে কিছু গন্ডগোল আছে। এর আগে আমরা কিছু করতাম কি, সেখানে প্রশান্ত চলে এলো। ও জানতে পারলো তো ও নিজেই খুঁজতে চলে গেল। আর ও আমাদের ওখানেই থাকতে বললো। ও বলল যে জঙ্গলটা খুব বিপজ্জনক আর আমাদেরও প্রাণের ঝুঁকি থাকতে পারে। ব্যাস এটা বলেই ও জঙ্গলে ঢুকে গেল স্যার। তার মানে ওই প্রশান্ত আর ফিরে আসেনি, আর তোমরা পালিয়ে গেছো এখান থেকে নিজেদের বাঁচাতে। না স্যার, আমরা ওখানেই ছিলাম যখন চিৎকারটা শুনলাম। 15-20 মিনিট পর্যন্ত একটা মেয়ের। স্যার স্যার ওই চিৎকার শুনে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, আর তারপর আমরা ওখান থেকে পালিয়ে গেলাম। স্যার আমরা খুব বড় ভুল করে ফেলেছি। চিৎকারটা শুনে আমাদের এখান থেকে পালানো উচিত হয়নি, আয়েশাকে সাহায্য করা উচিত ছিল। সত্যিই তোমরা একটা বড় ভুল করেছো। আয়েশার চিৎকার শুনে যদি তোমরা জঙ্গলে ঢুকতে, আয়েশা এখন আমাদের সঙ্গে থাকতো, আর প্রশান্ত ও হয়তো বেঁচে যেত। তুমি তো বলছিলে যে এত ভেতরে জঙ্গলের কেউ আসতে পারে না, এটা কি? স্যার আমি জানি না, কিন্তু এটা আমাদের ডিপার্টমেন্টের কখনোই নয়। জঙ্গলের মধ্যে টেন্ট, দেখছি এর ভেতরে কে আছে। এই কাপড় তো দেখে মনে হচ্ছে কাটা হয়েছে। টেন্ট পিছন দিক দিয়ে কেটেছে, তার মানে সামনে কোনো বিপদ ছিল। ছুরি, এটা দিয়েই কাটা হয়েছে। বাইরে গন্ডগোল হতেই পিছন থেকে কেটে পালিয়ে গিয়েছে। রাতে থাকার পুরোপুরি বন্দোবস্ত ছিল এখানে, বনফায়ার। এই আলু এখানে দেওয়া হয়েছিল। স্যার এত ভেতরে এত রাত্রে থাকার মতো কেউ পাগলই হবে স্যার, না হলে এত ভয়ঙ্কর জঙ্গলে রাতে থাকার কথা ভাববে কে? কোনো নেচার লাভার না কোনো খুনি? এই দেখো,
রক্ত। মনে হচ্ছে এখানে এই পাথরের ওপর কেউ বসেছিল, হতে পারে আগুন পোয়াচ্ছিল, আর কেউ ওর ওপর হামলা করেছে। এটা দেখে টেন্টের মধ্যে যে ছিল সে পালিয়ে গেছে। চলো আগে গিয়ে দেখি। স্যার স্যার সূর্য অস্ত যাচ্ছে স্যার, ফিরতেও 2 ঘন্টা কমসে কম লাগবে। ফিরে যাই স্যার। ঠিক আছে, কালকে আবার আসবো। স্যার, আমরা আয়েশার টিমকে এই ছবিগুলো দেখিয়েছিলাম। ওরা বলল যে এই টেন্ট ওদের ক্যাম্পের নয়। স্যার, হ্যাঁ পুরবি, আয়শার ক্যামেরার চিপ। হিরালদি, তুমি এটা মিস করলে। আমি তোমায় বলেছিলাম না আমার সাথে এসো। জানো এখানে এত বেশি গ্রিনারি আছে। লুক এট দিস, এতগুলো গাছ। ইটস সো বিউটিফুল। দিদি, আমি হাঁপিয়ে গেছি। মনে হচ্ছে আমি জঙ্গলের অনেক ভেতরে এসে গেছি। জঙ্গল তো পুরো একই রকমের না? আমি রাস্তা খুঁজে নেব, খুব একটা মুশকিল নয়। কেউ আছে নাকি ওখানে? কে ওখানে? আমি ফেঁসে গেছি এখানে। আমি কিছু বুঝতে পারছি না। এখান থেকে আমি কি করে বাইরে যাব? আই এম সরি দিদি, আমার এখানে আসা উচিত হয়নি। আমার মনে হচ্ছে না যে আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো। আমায় ক্ষমা করে দিও। অভিজিৎ, যে কোনো পরিস্থিতিতে এই মেয়েটাকে ওই জঙ্গল থেকে উদ্ধার করতে হবে। গুলো রোজ ব্যবহার করতো, আমি সেই প্রত্যেকটা জিনিস থেকে ডিএনএ স্যাম্পল নিয়েছি, কিন্তু আশ্চর্যের ব্যাপার কোনো স্যাম্পলই আয়েশার ডিএনএ এর সঙ্গে ম্যাচ করছে না। কি? কিন্তু হ্যাঁ, খুনির ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি। সেটা কি স্যার? বস, এই ডিএনএ প্রোফাইলটা দেখো। এই দুটো ডিএনএ প্রোফাইলই দুটো আলাদা আলাদা লোকের, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে দুটো প্রোফাইলে আমি একই লোকের শরীর থেকে পেয়েছি, প্রশান্ত শরীর থেকে। প্রশান্ত শরীর থেকে? হ্যাঁ বস। সেটা কিভাবে? প্রশান্তর মৃত্যু অগণিত ছুরির আঘাতের জন্য হয়েছে, আর ওর শরীরে যে খাবার চিহ্নটা আছে সেটা আসল নয়, তৈরি করা হয়েছে নকল। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে প্রশান্তের লাশের থেকে আমি ওর রক্ত ছাড়া আরো কারো রক্ত পেয়েছি। এখন এই রক্তটা কোনো পুরুষের না নারীর সেটা আমি বলতে পারবো না, কারণ ওই রক্তটা প্রশান্ত রক্তের সঙ্গে মিশে গেছে। কিন্তু একটা কথা ঠিক বস, এই রক্তটা তখনই বেরিয়েছে যখন প্রশান্ত রক্ত বেরিয়েছে। অভিজিৎ, দয়া, নিশ্চয়ই এটা খুনিরই রক্ত। খুনি প্রশান্তর ওপর হামলা করে, আর তখন নিজেকে বাঁচানোর জন্য প্রশান্ত ওর সঙ্গে মারামারি করে, আর খুনির রক্ত প্রশান্ত শরীরে লেগে যায়। তবে খুনিরও গুরুতর আঘাত লেগেছে। সামান্য আঘাতে এত রক্ত বেরোবে না তার। তার মানে খুনির শরীরে এখনো আঘাতের চিহ্ন থাকা উচিত। আরো একটা কথা বস, কি? টেন্টের পাশে যে পাথরের উপর রক্তের ছাপ ছিল সেই রক্তটা প্রশান্তরই। তার মানে পুরো ব্যাপারটাই ওই তাঁবুর আশেপাশে ঘটেছে। স্যার? হ্যাঁ পুরবি? স্যার, এই জুতোটা পেয়েছি। তাহলে কি এই জুতোটা আয়েশার না? তো এগিয়ে গিয়ে দেখি। স্যার, হ্যাঁ এই দেখুন স্যার। ছুরি দিয়ে আঘাত করেছে স্যারের পিঠে 5 বার। ওকে একটু উল্টে দাও। এ তো আয়েশা, ফেসটা তো পরিষ্কার দেখছি অভিজিৎ, না কোনো আঘাতের চিহ্ন, না কোনো কাটা দাগ। কিন্তু ওই ভিডিওতে যে দেখলাম,
হ্যাঁ স্যার, ভিডিওতে এর মাথায় আঘাত লেগেছিল, রক্ত বেরোচ্ছিল। এখানে তো আঘাতের কোনো চিহ্নই নেই, একদম পরিষ্কার। তার মানে হলো ওই ভিডিওটা নকল। মানে আয়েশা অ্যাক্টিং আর মেকআপ দিয়ে দেখানোর চেষ্টা করেছিল যে ওকে কেউ মারতে চাইছে, খুন করতে চাইছে। কিন্তু এটা কেন করবে? স্যার, কেউ হয়তো মজা করবে, আর না হলে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার জন্য নাটক করছে। আর দুটো অবস্থাতেই এর মিথ্যেটা সত্যি হয়ে যায়। আর ও যা কিছু করেছিল, কেন করেছিল, সে তোর বন্ধু আর আত্মীয়রাই বলতে পারবে। সবাইকে ডেকে নাও। ফেডরিক, আয়েশার সমস্ত ফোন রেকর্ড চেক করো। দেখো এই ঘটনাটার পরে ও কাদের কাদের সঙ্গে কথা বলেছিল আর তারা সেই মুহূর্তে কোথায় ছিল। এরা আমাকে কেন ওকে দেখতে দিচ্ছে না? কি বাজে ভাবে মেরেছে আমার বোনকে। আর এরা বলছে যে ও নিজের মৃত্যুর নাটক করেছে, নিজের মার্ডারের নাটক। আর ওই নাটক সত্যি হয়ে গেছে। ভুল বলছে ওরা, মিথ্যে। আমাদের আয়েশা এরকম করতেই পারে না। আপনারা ভুল অভিযোগ করছেন। দেখুন, আপনার দুঃখ আমরা বুঝতে পারছি, কিন্তু এই অভিযোগ ভুল নয়, সত্যি। এটা আয়েশার ক্যামেরা থেকে যে থার্ড ক্লিপিংটা আমরা পেয়েছি, সেখানে আয়েশার মুখের ওপরে অনেকগুলো ক্ষত চিহ্ন ছিল। কিন্তু যখন আমরা আয়েশার লাশটাকে পাই, তখন ওর মুখ আর গলা পরিষ্কার ছিল। কেন? কিভাবে? এই ভিডিওটাতে আয়েশা মজা করছিল না তো? ওর মজা করার স্বভাব ছিল না তো? একদম না। ওর জীবনে এত সমস্যা ছিল যে ও মজা করবার কথা ভাবতেই পারতো না। ও জঙ্গলে হারিয়ে গিয়েছিল, আর কোনো মানুষ এই সিচুয়েশনে মজা কি করে করবে? অন্য কারো কথা জানি না, কিন্তু আয়েশা এটা অবশ্যই করেছে। আর যদিও মজা করে না করে তো ইচ্ছে করেই করেছে। কি কেউ এটা কেন প্রমাণ করার চেষ্টা করবে যে তার সঙ্গে কিছু অন্যায় হয়েছে? আয়েশা এরকম কেন চাইবে? হ্যাঁ, ওর ওপর সত্যিকারের অ্যাটাক হয়েছিল, ও মারাও গেছে, ওটা আলাদা কথা। কিন্তু ও এই নাটকটা কেন করেছিল? কি সত্যি কি ও কোনো প্রবলেমে ছিল যার কারণে ওকে এই ড্রামাটা করতে হয়েছিল? হ্যাঁ, ও সমস্যায় ছিল, এমন সমস্যা যার থেকে ওকে মৃত্যুই বাঁচাতে পারতো। মানে তুমি কি বলতে চাইছো? স্যার, হ্যাঁ ফেডরিক, এটা আয়েশার কল রেকর্ডস। বিশেষ কিছু পেয়েছো? হ্যাঁ স্যার, একটা লোক আছে কেতন, সে আয়েশাকে অনেকগুলো মেসেজ আর কল করেছিল। এমনকি যেই রাতে আয়েশা খুন হয়েছিল, সেই রাতেও ওর ফোন জঙ্গলের কাছেই ছিল, 2 কিলোমিটারের মধ্যে। এই কেতনকে? খুনের রাতে ও জঙ্গলের আশেপাশেই ছিল। কে? হ্যাঁ স্যার, ও আলাদাই থাকতো। যদি আয়েশা ওর মৃত্যুর নাটক করে থাকে, তাহলে তার পেছনে কেতনের হাত থাকতে পারে। কেতন আয়েশার হাজবেন্ড, আর আপনাদের মধ্যে কেউ এই কথাটা আমাদের বলার প্রয়োজন মনে করলেন না। হ্যাঁ, কিন্তু কেতনের জন্য নিজের মৃত্যুর নাটক কেন করতে যাবে? আমার মনে হয়েছিল যে আমরা কেতনের থেকে মুক্তি পেয়ে গেছি, কিন্তু আমি কি করে জানবো ওই আমার বোনের প্রাণ নিয়ে নেবে? প্লিজ, কেতনই আমার বোনকে মেরেছে। আমি বলছি, তুমি নিজেকে কেতনই সামলাও। প্লিজ মেরেছে। কেঁদো না, প্লিজ কাম ডাউন। আপনারা প্লিজ নিজেদের মধ্যে কথাবার্তাটা থামান আর আমাদের বলুন কি ব্যাপার। আমি আপনাদেরকে বলছি, আসলে আজ থেকে 2 বছর আগে কেতন আর আয়েশার একটা ট্রিপে আলাপ হয়েছিল। আয়েশা কেতনকে বিয়ে করেছিল। তাড়াহুড়োতে সিদ্ধান্ত নেওয়ার শখ ছিল ওর, কিন্তু জানতো না ও এই সিদ্ধান্তটা কতটা ভুল নিয়েছিল। কেতন ওর যোগ্য ছিল না, একটা পাগল লোক ছিল, পসেসিভ ছিল, ওর জীবনটা অতিষ্ঠ করে রেখেছিল। এই জন্য 6 মাস আগে ওকে ও ছেড়ে দেয়। এছাড়া আর কি করতো? আমরা সবাই দেখেছিলাম ওকে কিরকম টর্চার করা হতো। মানিক, আজকে সব অডিশনে ক্যামেরাতে আছে, স্ক্রিনে প্লে কর, স্যারকে দেখাতে হবে। আর আয়েশা এক্ষুনি এসে যাবে। ঠিক আছে। আয়েশা? আয়েশা, কি হয়েছে? আর ইউ ওকে? আয়েশা, তুই ঠিক আছিস? কি করে হলো এসব?
কে করলো এসব? আরে তোমরাও না কত প্রশ্ন করো, কিচ্ছু হয়নি আমার। আসলে কি হয়েছে, ওই তাড়াতাড়িতে সিঁড়ি দিয়ে নামছিলাম আর পা পিছলে গেছে। চুপ কর আয়শা, কত কভার আপ করবি? আমি তো এটা বুঝতে পারছি না, তুই ছেড়ে দিচ্ছিস না কেন ওই মানুষটাকে? আমি ছেড়ে দিলেও ও আমায় ছাড়বে না। আরে আইন বলে কিছু আছে নাকি? পুলিশের হাতে তুলে দিও ওকে। কেউ ওর কিচ্ছু করতে পারবে না। ওকে যদি পুলিশে ধরেও নিয়ে যায়, ও সেখান থেকেও চলে আসবে আর আমাকে খুঁজে বার করবে, তারপর আমায় ছাড়বে না। কখন থেকে ফোন করছি তোকে আমি? হ্যাঁ, ধরছিলিস না কেন? এখানে বসে টাইম পাস করছিস? হ্যাঁ না কেতন, তোর এত সাহস কি করে হলো? কেতন আমি ডাক্তারের কাছে গেছিলাম, তাই ফোন সাইলেন্ট ছিল, অন করতে ভুলে গেছি। ওকে, ডক্টর, হ্যাঁ আজকাল খুব বেশি যাচ্ছিস না ওর কাছে? কেতন কি বলছো? এরকম কিচ্ছু নয়। আর তুমি বললে আমি ডাক্তারের কাছে আর কোনোদিন যাব না। আমাকে প্লিজ ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। তোকে তোর যোগ্যতা দেখাই, চ। কি করছে এসব? ছাড়ো ওকে। এই, নিজের কাজে মন দে, বুঝেছিস? এনাফ এনাফ। মানুষ না, এই কেতন তো জানোয়ার। তোমরা কেতনের ব্যাপারে আমাকে আগে বলনি কেন? আপনারা যা বললেন সেটা শুনে তো মনে হচ্ছে কেতনই আমাদের প্রাইম সাসপেক্ট। মনে হচ্ছে কেতনের কারণেই সেটা করেছে। আর কেতন আয়েশার অভিনয়টাকে বাস্তবে পরিণত করেছে। যদি যদি তোমরা কেতনের ব্যাপারে আমাকে একটু আগে জানাতে পারতে। গত 6 মাস ধরে আয়শা আমাদের সাথেই ছিল, আর এর মধ্যে একবারও তো কেতনের সাথে দেখাও করেনি। আর শহর থেকে এত দূরে জঙ্গলে আসতে পারে সেটা তো আমরা ভাবিইনি। এই ধরনের পাগল আর সন্দেহবাতিক লোক যে কোনো কিছুই করতে পারে। হ্যাঁ, কেতনের অ্যাড্রেস আর টেলিফোন নাম্বারটা আমাদের দেবেন। কেতন, স্যার, এই ফটোগুলো দেখে তো মনেই হচ্ছে না যে দুজনের মধ্যে কোনো ঝামেলা ছিল। আপনারা? কেতন আয়েশার স্বামী। পুলিশ। সিআইডি। আপনারা কি করতে এসেছেন এবার? আমার আয়েশা চলে গেছে, আমার জীবন বরবাদ হয়ে গেছে। আপনারা কি চান আমার থেকে? ইনফরমেশন তোমার আর আয়েশার ব্যাপারে। শুনেছি তুমি নাকি খুব বিরক্ত করতে ওকে। স্যার, আমি ওকে অনেক ভালোবাসতাম, নিজের থেকেও বেশি। সেই কারণে ওকে টর্চার করতে, মারতেও? হ্যাঁ, আমি কেন টর্চার করবো ওকে? তোমার কাছ থেকে বাঁচার জন্য কোর্টের কাছে সাহায্য চেয়েছিল, তাও তুমি ওকে বিরক্ত করা বন্ধ করনি। স্যার, মিথ্যে কথা এসব, এরকম কিছুই ছিল না। মিস্টার কেতন, রেকর্ড আছে আমাদের কাছে। তুমি বারবার ওকে ফোন করে আর মেসেজ করে হুমকি দিয়েছিলে। আর এটাও কাউকে বলেওনি, আমরা জেনে গেছি। আর তাছাড়াও গত 6 মাস ধরে তুমি হেরাল আর রোহানের ঘরের আশেপাশে ঘোরাফেরা করছিলে। আর যে রাতে আয়েশা খুন হয়েছে ওই রাতে তুমি ওই জঙ্গলেই ছিলে। এগুলো তোমার ফোনের লোকেশন থেকে পাওয়া গেছে। নিজের অপরাধটাকে লুকানোর চেষ্টা করো না, কোনো লাভ হবে না। আর এই ডবল মার্ডারে খুনিরও প্রচুর আঘাত লেগেছে। এই কি করে লাগলো তোমার? স্যার, এই আঘাতটা ওই দিন ঝোপেতেই লেগেছিল, কিন্তু এরকম কিছুই নয় যেটা আপনারা ভাবছেন। স্যার, আমি আয়েশাকে মারিনি। স্যার, আমি মানছি যে আমি ওই দিন জঙ্গলে গিয়েছিলাম, কিন্তু স্যার আমি তো শুধু ওর সাথে কথা বলার জন্য গিয়েছিলাম। স্যার, পুরো 6 মাস হয়ে গেছে, আমি ওকে দেখিনি পর্যন্ত। খুব মিস করতাম স্যার ওকে। ওর সাথে দেখা করতে চাইতাম, ওর সাথে কথা বলতে চাইতাম, যাতে ওকে বাড়িতে ফিরিয়ে আনতে পারি, যাতে আবার টর্চার করতে পারো। না স্যার, আমি বদলে গেছি স্যার। স্যার, আমি তো এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু যখন আমি জঙ্গলে গেলাম দেখলাম যে ও অন্য কারোর সাথে যাচ্ছে জঙ্গলের ভেতর। স্যার, আমি কি করতাম স্যার? আমি এমনিতেই মাথা গরমের লোক। আমি ভাবলাম বেকার বেকার ঝামেলা তৈরি হবে, সেই জন্য আমি চুপচাপ বাড়ি ফিরে এলাম স্যার। স্যার, ট্রাস্ট মি, আমি কিচ্ছু করিনি, আমি মারিনি ওকে স্যার। দেখো কেতন, তুমি এখনো আমাদের সন্দেহের তালিকায় আছো। যতক্ষণ এই কেসটা শেষ না হচ্ছে তুমি হেফাজতে থাকবে। স্যার, এই কেতনের কাছে কিন্তু আয়েশাকে মারার মোটিভ ছিল। ও তো বেঁচে গেছে, এবার বাকি রয়েছে এরা সবাই। হিরাল, সায়রা, অজিত, মানিক আর রুহান, এরা কি সবাই আয়েশার আপনজন ছিল? এদের কি মোটিভ হতে পারে? কারণ এদের মধ্যে তো কোনো প্রবলেম নজরে পড়ছে না।
কেউ তো হবে স্যার যার আয়েশার মৃত্যু হলে লাভ হবে। কেউ কি পাবে ও মারা গেলে? সম্পত্তি, টাকা। টাকা? ইন্স্যুরেন্সের টাকা? হ্যাঁ, ইন্স্যুরেন্স। রবি, ফেডরিক, একটা কাজ করো, এই শহরে যতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেখানে গিয়ে খোঁজ নাও আয়েশার নামে ওদের কাছে কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি আছে কিনা। কিন্তু একটা কথা, আয়েশার বন্ধু বা তাদের ফ্যামিলির কাউকে বলবে না কিছু। যদি ওদের মধ্যেই কেউ খুনি হয় সে সতর্ক হয়ে যাবে। ওকে, থ্যাঙ্কস স্যার। হ্যাঁ ফেডরিক, আয়েশার অ্যাকাউন্টে মাত্র 1 লাখ টাকা আছে, কোনো ফিক্সড ডিপোজিট পর্যন্ত নেই। স্যার, তনিশা ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেডের কাছে আয়েশার নামে একটা বীমা পলিসি রয়েছে 50 লাখ টাকার। ও আচ্ছা। আর এই টাকা আয়েশার ভাগ্নি মানে ও দিদি আর জামাইবাবুর মেয়ে নিমিষা পাবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। স্যার, আসলে আপনারা কি চাইছেন? আমার যা জানা ছিল আমি সবকিছু বলে দিয়েছি। আর আপনারা জানেন আমার স্ত্রীর শরীর কতটা খারাপ, এখন আমার ওর সঙ্গে থাকা উচিত, আর আপনারা আমাকে এখানে আটকে রেখেছেন। স্যার, বলার কি বাকি আছে? সব বলে দিয়েছি। অনেক কিছু বাকি আছে, তুমি একটু বেশি কথা বলো, সেই জন্য যা কিছু প্রশ্ন করব ঠিক তারই উত্তর দেবে। এই তোমার ওইখানে যে ফ্যাক্টরিটা আছে ওটা তো বাজেয়াপ্ত হতে চলেছে, এর লোন তুমি শোধ করতে পারোনি কি? হ্যাঁ, কিন্তু আপনারা এগুলো কেন জিজ্ঞাসা করছেন? আপনারা এগুলো কি করে জানলেন? প্রশ্ন নয়, শুধু উত্তর। আয়েশা তোমাদের সাথে তোমাদের বাড়িতেই থাকতো না? তাহলে 7 দিনে তুমি ওকে 41 বার কল করেছো কেন? বাহ বাহ বাহ, 7 দিনে 41টা কল এসেছে আয়েশা, দারুণ ব্যাপার। আর তার উপরেও তুমি অর্থ কষ্টে ভুগছিলে, তাই না? আর আয়েশার মৃত্যুর পরে তোমার ছোট বাচ্চা টাকা পেত 50 লক্ষ টাকা। আর ওই ছোট্ট নিরীহ শিশু সে কি করে জানবে 50 লাখের ধর্ম? ও কিভাবে ব্যবহার করবে? আর ওই 50 লক্ষ টাকা তো ভোগ করতো বাচ্চাটার বাবা, মানে তুমি, রোহন। থামুন আপনারা, চুপ করুন। আপনাদের কথা মতো আমি আয়েশাকে মেরেছি। স্যার, আমার ওপর 15 কোটি টাকার লোন আছে। 50 লাখে আমার কিচ্ছু হবে না। আমি আয়েশাকে মারবো। আর ওটা যা ওর শরীরের ওপর থেকে খুনির রক্ত পাওয়া গেছে, আপনারা দেখতে পারেন আমার গায়ে কোনো চোটই লাগেনি, কারণ আমি ওখানে ছিলামই না। আমি কাউকে খুন করিনি। সব ঠিক করা ছিল, প্রশান্ত সবকিছু সামলানোর কথা ছিল। 1 মিনিট। কি সামলে নিত? হ্যাঁ, প্রশান্ত কি সামলে নিত? বলো, প্রশান্ত কি সামলে নিত? স্যার, আমার ভুল হয়ে গেছে। আমার সবকিছু আপনাদের আগেই বলে দেওয়া উচিত ছিল। আমি ভয় পেয়ে গেছিলাম, খুব ভয় পেয়ে গেছিলাম। কোনটা বলার ছিল আগে? তাড়াতাড়ি বলো। আমি আয়েশার প্ল্যানে যুক্ত ছিলাম। আমরা শুধু ওকে মৃত দেখাতে চেয়েছিলাম। অ্যাকচুয়ালি ওর মরার কথা ছিল না। তার মানে আমাদের সন্দেহ ঠিক ছিল স্যার? সবকিছু ঠিক ছিল। ওই ভিডিওটা নকল ছিল, শুধু কেতনের থেকে বাঁচার জন্য ছিল। আর তুমিও এই প্ল্যানে জড়িত ছিলে? স্যার, কেতন আয়েশার জীবন অতিষ্ঠ করে দিয়েছিল। ও বেচারি চুপ থাকতো, কাউকে কিছু বলতো না। স্যার, একদিন লিমিট ক্রস করে গেল, সব সীমা ছাড়িয়ে গেল। ওর মনে হলো কেতন ওর জন্য কোনো বড় বিপদ হতে পারে। ও আমাকে বলেছিল স্যার, কেতন পাগল ছিল। পুলিশ বা ডিভোর্স ওর কেউ কিচ্ছু করতে পারতো না। আয়েশা ওটাকে পার্মানেন্ট মুক্তি পেতে চাইছিল, চিরদিনের জন্য। আমি হাঁপিয়ে গেছি জিজু। এখন তো ডিভোর্স আমাকে কেতনের থেকে বাঁচাতে পারবে না। যেটা আমায় ওই কেতনের হাত থেকে বাঁচাতে পারে সেটা শুধু আমার মৃত্যু। আয়েশা, এটাই যদি একমাত্র রাস্তা হয় তাহলে এটাই ঠিক। তোমার মৃত্যু তোমায় কেতনের হাত থেকে বাঁচাতে পারে। মরে যাও। হোয়াট? রিল্যাক্স, আমার কাছে একটা আইডিয়া আছে। আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে মনে হয় আয়েশা মরে গেছে। তোমার সাথে কোনো দুর্ঘটনা হলো বা কেউ তোমাকে মেরে দিল, আর বডিকে এতটা খারাপ করে দেওয়া হলো যে কেউ চিনতে না পারে আয়েশা। তারপর তুমি এখান থেকে অনেক দূর চলে যাবে, আর তোমার ওই ইন্স্যুরেন্সের টাকা যেটা মিমির নামে আছে আমি তোমাকে পৌঁছে দেবো। 50 লাখ টাকা দিয়ে একটা নতুন জায়গা, নতুন লাইফ, নতুন করে শুরু করবে। কিন্তু জিজু, আমি বেঁচে থাকাকালীন আমার লাশ কোথা থেকে আসবে? ওর জন্য টেনশন নিও না, আমি সবকিছু করে নেব। আমার এক বন্ধু আছে প্রশান্ত, ও আমার জন্য অনেক কাজ করে দিয়েছে।
কিন্তু হ্যাঁ আয়েশা, এরপরে তুমি কখনো জীবনে আমার সাথে, মিমির সাথে, হিরালের সাথে কোনোদিন দেখা করতে পারবে না। হ্যাঁ, কিন্তু ওই পাগল লোকটার থেকে তুমি সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবে, তুমি মুক্ত হয়ে যাবে। সবকিছু ঠিক ছিল, সবকিছু প্ল্যান মাফিক চলছিল। আমি আয়েশা আর প্রশান্তর সঙ্গে ফোনে যোগাযোগ রেখে চলছিলাম। তারপর জানি না হঠাৎ করে ফোন কেটে গেল। আমি জানতাম ওখানে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যাবে, যার ব্যবস্থা আমি বাধ্য হয়ে করেছিলাম। শুধু আয়েশার জামা কাপড় ওই মেয়েটিকে পরানোর কথা ছিল। ওর মুখটা এত খারাপ ছিল যে কেউ চিনতেও পারতো না। কিন্তু স্যার, সিরিয়াসলি আমি তো শকে ছিলাম। ওটা মেয়েটার নয়, প্রশান্তের বডি ছিল। স্যার, প্রশান্ত তো আয়েশাকে সকাল হওয়ার আগেই জঙ্গল থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার কথা ছিল, কোনো সেফ জায়গায়। কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল স্যার? স্যার, আমার যতটা জানা ছিল আপনাদের বলে দিয়েছি স্যার। স্যার, প্রশান্তকে কে মেরেছে, আয়েশাকে কে মেরেছে আমি জানি না। স্যার, তার মানে তৃতীয় কোনো ব্যক্তি ছিল যে প্ল্যানটার ব্যাপারে জানতো, যে আয়েশাকে চিনতো, প্রশান্তকেও চিনতো, আর ওই সময় ওই জঙ্গলেই ছিল। কোনো তৃতীয় ব্যক্তি? হ্যাঁ, কোনো তৃতীয় ব্যক্তি। তোমার প্ল্যানের হিসাবে টেন্টে প্রশান্ত এবং আয়েশা থাকার কথা ছিল, কিন্তু টেন্টের পাশে একটা পাথরের উপর প্রশান্তর রক্ত পাওয়া গেল, আর ওই টেন্টটা পেছন থেকে ফাটা ছিল। মানে আয়েশা টেন্টের সামনে থেকে যাওয়ার বদলে পেছন থেকে ছিঁড়ে বেরিয়েছে। মানে ও বিপদটা আগে থেকে বুঝতে পেরেছিল। হতে পারে ও প্রশান্তর সঙ্গে যা কিছু হয়েছিল সেটা দেখে ফেলেছিল। ইট ইজ ক্লিয়ার যে ওখানে কোনো তৃতীয় ব্যক্তি ছিল। ও প্রথমে প্রশান্তকে মেরেছে, তারপর আয়েশার পেছনে দৌড়েছে। কারেক্ট। যদি ভালো করে দেখা যায় তাহলে ওই রাতে জঙ্গলে এটাই হয়েছিল যে প্রশান্ত আর আয়েশা জঙ্গলে যায়, আয়েশা টেন্টের ভিতরে ঘুমোচ্ছিল আর প্রশান্ত বাইরে বসে আগুন জ্বালাচ্ছিল। এর মধ্যে সেই তৃতীয় ব্যক্তি ওইখানে যায় আর প্রশান্তর সঙ্গে ঝামেলা বাঁধে। আর সেই ব্যক্তি ওর উপরে আক্রমণ করে, আর আয়েশা টেন্টের পিছন দিয়ে পালিয়ে যায়। আর ওই ব্যক্তি প্রশান্তকে নির্মমভাবে হত্যা করে আর আয়েশার পিছনে ধাওয়া করে। তাহলে তৃতীয় ব্যক্তিটা কে, যে আমাদের প্ল্যানের ব্যাপারে জানতো আর জঙ্গলকেও ভালো করে জানতো, তাই এত রাতে টেন্টে পৌঁছেছিল? হ্যাঁ, এই সমস্ত চিন্তা আপনি করবেন না রোহন বাবু। এই তৃতীয় যে আছে না, তাকে তো আমরা ধরেই ছাড়বো। হ্যাঁ, হোক বা না হোক, এই ধাঁধার সমাধান এখানে আছে, এর মধ্যে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। খুনি হবে তো স্যার এদের মধ্যেই কেউ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। রবি, ওই ক্লিপিংটা চালাও যেটা আমরা আয়েশার ক্যামেরা থেকে পেয়েছিলাম, ফার্স্ট ক্লিপ। ইয়েস, দা, তুমি ঠিকই বলেছিলে, খুনি আমাদের সামনেই আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। একটা কাজ করো, সবাইকে জঙ্গলে ডেকে নাও, তখনই বোঝা যাবে। স্যার, এখনো আপনারা আমার ওপর সন্দেহ করছেন, যেখানে আমি আপনাদের সবকিছু সত্যি কথা বলেই দিয়েছি। স্যার, আমি আমার বউকে কেন মারবো স্যার? আমি তোকে ভালোবাসি স্যার। আমার বোনের খুনিকে খোঁজার বদলে আপনারা আমাদেরই জিজ্ঞাসাবাদ করছেন। আর ওর গায়েব হওয়ার খবর তো আমি হিরাল ম্যামকে দিয়েছি। আর আমরা যদি কিছু করতাম তো আমরা কেন ফোন করতাম? হ্যাঁ, কিন্তু কেউ তো আয়েশাকে খুন করেছে, আর কে খুন করেছে সেটা আমরা জানি। আয়েশাকে খুন তোমাদের মধ্যেই কেউ করেছে, তোমাদের মধ্যেই কেউ। আমাদের মধ্যে কে হতে পারে স্যার? এখনই জানতে পারা যাবে। রোহন, তুমি একটা কথা বলো, আয়েশা রেকির জন্যে তোমার বাড়ি থেকে দুর্ঘটনার একদিন আগেই গিয়েছিল না? হ্যাঁ স্যার, একদিন আগেই গিয়েছিল। আর এটা সেদিনেরই ছবি, তাই না? যেদিন ওর রেকিতে যাওয়ার কথা ছিল। আয়েশার অ্যাকাউন্ট ওই পোস্ট করেছে, তো ওরই হবে। আর আপনারা আমার বোনের খুনিকে খোঁজার বদলে এরকম ফালতু জিজ্ঞাসাবাদ করছেন, আমাদের উপরে ব্লেম করছেন। এতে কি প্রমাণ পাবেন আপনারা? এটাই যে তোমরা আয়েশাকে জীবন্ত দেখেছিলে শেষবার ওই দিনই, তারপরও নিখোঁজ হয়ে গেছিল, তোমরা আমাদের বলেছিলে।
আচ্ছা, ও কি কি পড়েছিল অপর্ণা, তুমি বলেছিলে, তোমার মনে আছে? হ্যাঁ, ও না স্কাই ব্লু কালারের টি শার্ট পরেছিল আর ব্ল্যাক কার্গো প্যান্ট ছিল। হাই পনিও করেছিল। আপনার তো নিশ্চয়ই মনেই আছে। হিরাল, তুমি কি করে জানলে আয়েশা মরার সময় কি কাপড় পরেছিল? বলো, আরে বলো না। কারণ সেই দিন এ জঙ্গলেই ছিল। এই প্রশান্তকে মেরেছে আর তারপর আয়শার পিছনে দৌড়োয়, ওর পিছু নেয় আর ওকে মেরে ফেলে। আর প্রশান্তকে মারার সময় তোমার গভীর আঘাতও লাগে। দেখাও। হত সারুন আমার, দূরে থাকুন হ্যাঁ আমার থেকে। একে তো আপনারা আমার বোনের খুনিকে খুঁজে পাচ্ছেন না, তার উপরে আমার ওপরে অভিযোগ দিচ্ছেন। হ্যাঁ ব্যাস, অনেক অভিনয় করেছো, এবার ঠিক করে বলো কেন মেরেছো তুমি আয়েশাকে? হ্যাঁ, আমি মেরেছি আয়েশাকে। আমি মেরেছি আয়েশাকে। হিরাল ম্যাম, আপনি? আসতে বলো। আয়েশা না উঠে পড়ে। ইনফ্যাক্ট আমি বলছি যে ওকে সব সময়ের জন্যই না ঘুম পাড়িয়ে দাও। এটা কি বলছেন ম্যাডাম? রোহান তো তোমাকে আয়েশাকে সুরক্ষিতভাবে এই জঙ্গল থেকে বাইরে বার করার জন্য কত টাকা দিয়েছিল? 2 লাখ টাকা। আমি না তোমাকে 5 লাখ টাকা দেব আয়েশার প্রাণ নেয়ার জন্য। হিরাল ম্যাম, এসব কি বলছেন? আয়েশা ম্যাডাম আপনার বোন, আর আমি ওকে বাঁচানোর সওদা করেছি। আমি ওর সাথে বেইমানি করতে পারবো না। আয়েশা, 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 আমার কাছে আয় আয়েশা। আমি তোকে বাঁচাতে এসেছি আয়েশা। ও তোকে ঠকাচ্ছিল আয়েশা। তোর ইন্স্যুরেন্সের টাকার জন্য তোকে মারতে চেয়েছিল আয়েশা। আমার বোন। আয়েশা। সরি দিদি, আমি কিচ্ছু জানতাম না এই ব্যাপারে। সরি, আমার জন্য তোমার এত কষ্ট হলো। আমি জানতাম না যে জিজু এরকম কিছু করছে। আই এম সো সরি দিদি। আমার বোন। সরি দিদি। তুই সরি বলিস না। হ্যাঁ, এটা তো আমার বলা উচিত। কেন দিদি? আই অ্যাম সরি। কেন কেন মেরেছো তুমি তোমার বোন আয়েশাকে? আপনারা জানেন না আয়েশাকে। ও সবসময় না সবার প্রিয় হয়ে এসছে। ভালোবাসার আয়েশা। সবাই ওকে ভালোবাসতো, আমাকে নয়। মা, বাবা, আমার সব বন্ধু, ইনফ্যাক্ট রোহান, আমার মেয়ে নিম্মিও আমার থেকে বেশি ওকে ভালোবাসতো। ও রোহানকেও আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। আমি রোহান আর নিম্মিকে নিজের থেকে দূরে যেতে দেখতে পারতাম না। না, আপনি বলুন আমি কি করতাম? আমি ভাবলাম সবসময় ও আমাকে হিংসা করে না, জিতেওছে সবসময়। না থাকবে আয়েশা আর না থাকবে ওর জিত। এর জন্য মেরে ফেলেছি আমি ওকে। হিরাল, তুমি এটা কি করে করতে পারো? আরে আয়েশা তোমার ছোট বোন ছিল, আমাকে বড় দাদার মতো দেখতো। আমি ওর সাথে এগুলো কখনো স্বপ্নতেও ভাবতে পারি না। আমার লজ্জা লাগে তোমাকে আমার স্ত্রী বলতে। রোহান, তোমার ভুল নেই এতে। সব ভুল ওই আয়েশার। ওই সব করছিল। ও না তোমাকে আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু এখন তো এটা হবেই না। এবার তো তোমাকে কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। খুব বড় ভুল করেছো তুমি। তোমার সন্দেহ, তোমার ইনসিকিউরিটি একটা নিরীহ মানুষের প্রাণ নিয়েছে, প্রশান্ত গাইডের। আর তাছাড়াও তুমি তোমার আপন বোনকেও মেরেছো।
আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম। কোথায় যাব? জঙ্গলে? আমি এসে গেছি। আমি বাড়ি যাব। নিমি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, শুয়ে পড়েছে। আরে হিরাল, তোমায় খুব ডিস্টার্ব লাগছে। কি বলবো, 24 ঘন্টা হয়ে গেল আয়শা গেছে, না তোর ফোন লাগছে না ফোন করেছে। আমার না খুব টেনশন হচ্ছে, জানি না কোনো বিপদে না পড়ে যায় ও। দেখো হিরাল, এখনো বড় হয়ে গেছে। আমার মনে হয় তুমি ওর মায়ের মতো রিয়াক্ট করছো। নিজের প্রবলেম নিজে সলভ করতে পারবে ও, ছোট বাচ্চা নয় ও। রোহান, এরকম কিভাবে বলতে পারো? ছোট বোন ও আমার, আমি ওর জন্য টেনশন করবো না তো আর কে করবে? আর ওর আমাকে ছাড়া আর কে আছে এই দুনিয়াতে? হ্যালো হ্যালো, আপনি কি হিরাল বলছেন? হ্যাঁ, আমি হিরল বলছি। আপনি কে? আমি মানিক। আমি আয়েশার সাথে কাজ করি। এখানে একটা বড় প্রবলেম হয়ে গেছে। প্রবলেম? আয়শার সাথে কি হয়েছে? দেখুন, ও জঙ্গলে কোথাও হারিয়ে গেছে। ওকে খুঁজেও পাচ্ছি না আর ফোনেও পাচ্ছি না। আমাদের ভয় হচ্ছে যে ওর কিছু হয়ে যায়নি তো।